অন্ধকারে চারপাশটা ঢেকে আসতে শুরু করেছে। ততক্ষণে গ্রামের দিকে এমনিতেই সন্ধে হবার পরে রাত নেমে আসে ঝুপ করে। এমন রাতে গ্রামের এই বাইরের দিকটায় লোকজন খুব একটা দেখা যায় না। সকলেই যে যার ঘরে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়তে শুরু করেছে। সূর্য ওঠার সাথে সাথে সকলে বিছানা ছেড়ে উঠে পড়ে। তারপর নিত্যদিনের কাজকর্ম শুরু হয়ে যায়। পুরুষ মানুষরা গ্রামের মাঠে যায়, কেউ কেউ অন্য কাজেও নিজেদের পসার জমাতে শুরু করেছে। বাড়ির মেয়ে মানুষরা নিত্যদিনের কাজে সময় কাটায়। ছেলেপিলের দল গ্রামের পাঠশালাতে যায়, তবে পাঠশালা নিয়ে কারো মধ্যে খুব একটা মাথা ব্যথা নেই। একটু বড় হলেই সবাই গ্রামে চাষের কাজে লেগে পড়ে। রাতের দিকেই পাশের গ্রাম থেকে ফিরছিল এই গ্রামের এক মহাজন জগন্নাথ রায়। পাশের গ্রামে খাতকের কাছে টাকা পয়সার হিসেব বুঝে নিতে আজ সন্ধ্যাবেলায় গিয়েছিল। খাতকেরা মহাজনকে একটু তোয়াজ করে রাখতেই ভালোবাসে, তাই খাতকের বাড়িতে টাকা পয়সার হিসেব বোঝার সাথে সাথে সামান্য একটু খাওয়া দাওয়াও করতে হয়েছিল জগন্নাথকে। আর তাতেই দেরি হয়ে গেল। গ্রামের শেষে কাঠের সাঁকোটার উপর যখন জগন্নাথ পা রাখল, তখন আকাশে চাঁদের আলোটা কেমন ম্লান হয়ে আসতে শুরু করেছে। অনেকক্ষণ থেকে একটা ঠান্ডা হাওয়া জগন্নাথের গায়ে এসে লাগছিল। কাঠের সাঁকোটার উপর পা রাখতে সাঁকোর ঠিক মাঝামাঝি একটা ছায়া মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। ফিরতে এতটা দেরি হবে বুঝতে পারেননি জগন্নাথ, না হলে সঙ্গে করে আলো নিয়ে যেত। আলো না থাকার জন্যে ছায়া মূর্তিটাকে ভালো করে দেখা গেল না। আরও দুপা সামনে এগিয়ে এসেছে, ঠিক তখনই একটা বাচ্চা ছেলে কোথা থেকে যেন কেঁদে ওঠে। জগন্নাথ বুঝতে পারে কান্নার শব্দটা ভেসে এসেছে ওই ছায়া মূর্তিটার দিক থেকে। এত রাতে একটা বাচ্চা ছেলেকে নিয়ে ওই কাঠের সাঁকোর কাছে এসে কে দাঁড়াবে? গলাটা একটু খাঁকড়িয়ে নিয়ে জগন্নাথ প্রশ্ন করে, কে রে? এই কে রে ওখানে? জগন্নাথের কথাটা হাওয়ায় ভেসে ছায়ামূর্তির দিকে এগিয়ে যায় যেন। তারপরে সেদিক থেকে একটা হাসির শব্দ ভেসে আসে। কেউ যেন চাপা স্বরে হাসতে হাসতে বলে, আমি গো আমি, আমায় চিনতে পারছো না? জগন্নাথের গলাটা কেমন চেনা চেনা মনে হয়। কিন্তু কিন্তু এত রাতে একটা মেয়ে মানুষ এখানে আসবে কি করতে? সাঁকোটা গ্রামের একদম বাইরের দিকে। পাশের গ্রাম থেকে গ্রামে আসার জন্য একটাই পথ। তাছাড়া ওই সাঁকোটা পেরিয়ে গেলে তবে গ্রামের বড় রাস্তা দিয়ে আর 5টা গ্রামে যাওয়া যায়। মেয়েটার গলায় হাসির শব্দ শুনে জগন্নাথ আরও দুপা এগিয়ে গিয়ে বলে, কি নাম কি রে তোর? হ্যাঁ, এত রাতে এখানে কি করছিস? তোমার জন্যই যে অপেক্ষা করে আছি। এই রাতের আধার না হলে যে তোমার দেখা আমি পাবো না। জগন্নাথ মনে মনে ভাবে, গ্রামের নাকি, তার সাথে এত রাত্রে এখানে মশকরা করবার জন্য কোনো মেয়ে মানুষ দাঁড়িয়ে থাকবে বলে তো তার মনে হয় না। ঠিক তখনই সেই বাচ্চাটার কান্না ভেসে আসে আরও একবার। মেয়ে মানুষটা যেন বাচ্চাটাকে চুপ করানোর জন্যেই বলে, কাঁদে না বাবা, কাঁদে না। এই তো এক্ষুনি আরেকটাকে মারবো। কথাটা শুনে এবার জগন্নাথ কেমন যেন থমকে দাঁড়ায়। ততক্ষণে সে ছায়ামূর্তিটার বেশ খানিকটা কাছে এসে পড়েছে। চাঁদের অল্প আলোতে বুঝতে পারে ছায়ামূর্তিটা তার উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রয়েছে। ছায়ামূর্তির কোলে একটা বাচ্চা রয়েছে, সেটা বোঝা যায়। জগন্নাথ একটু কড়া গলায় বলে, কি বললি? কি বললি তুই? কি বললি? বললাম আজ এই আধার রাতে তুই আমার হাতে মরবি, মরবি তুই। কথাটা শেষ হওয়ার সাথে সাথে একটা
মেয়েলি গলার হাসির শব্দ ছুটে আসে যেন জগন্নাথের দিকে। জগন্নাথের কেমন রাগ উঠে যায়, আর একটু এগিয়ে গিয়ে চিৎকার করে বলে, এত সাহস তোর, এত সাহস! সামান্য একটা মেয়ে মানুষ হয়ে তুই আমায় মারবি? ছায়ামূর্তি কিন্তু তখনও জগন্নাথের দিকে মুখ ঘুরিয়ে রয়েছে। সেভাবেই বলল, কেন? মেয়ে মানুষ বলে কি তোকে মারতে পারবো না? এবার জগন্নাথ একটা ব্যাপার লক্ষ্য করে, মেয়ে মানুষটার গলাটা কেমন যেন অদ্ভুতভাবে বদলে যেতে শুরু করেছে। একটু আগে যেটা একটা মেয়ে মানুষের গলা বলে মনে হচ্ছিল, সেটা কেমন যেন কর্কশ হয়ে এসেছে, যেন মনে হচ্ছে বহু দূর থেকে কথাগুলো ভেসে আসছে। আর তার সাথে সাথে গলাটাও কেমন যেন, সেটা ঠিক জগন্নাথ ধরতে পারল না। ছায়ামূর্তিটা আবার বলল, অনেক দিন ধরে অপেক্ষা করছি তোকে মারার, কিন্তু কিন্তু সঠিক সময় পাচ্ছিলাম না। আজ এই আধার রাতে সময় হয়েছে। আজ আজ তুই নিজে এসে দাঁড়িয়েছিস আমার সামনে। আজ আর তোর নিস্তার নেই। জগন্নাথের চোয়ালটা কেমন শক্ত হয়ে এসেছিল। সামান্য একটা মেয়ে মানুষ তাকে এত রাতে আধারে ভয় দেখায় কি করে? দাঁড়িয়ে থাকলে এই কথাটা ভেবে জগন্নাথ একটা হাত তুলে মেয়েটার গলার কাছটাই চেপে ধরতে চায়। মনে মনে ভাবে, মেয়ে মানুষটাকে আজ ওই নদীর জলে ডুবিয়ে মারবো। এত রাতে তাকে ভয় দেখানোর এত সাহস কারো হতে পারে নাকি ভবানীপুরে? ভাবতে ভাবতে জগন্নাথ বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। আর ঠিক তখনই ছায়ামূর্তিটা তার দিকে ঘুরে তাকায়। চাঁদের অল্প আলোতেও জগন্নাথ স্পষ্টভাবে যেটা দেখতে পায়, তাতে ভয়ে দুপা পিছিয়ে যায়। জগন্নাথের মুখ থেকে একটা বীভৎস চিৎকার বেরিয়ে আসে। তার সামনে যে ছায়ামূর্তিটা দাঁড়িয়ে রয়েছে, তার চোখ দুটো যেন সাদা উজ্জ্বল হয়ে ধক ধক করে জ্বলছে। মুখের কাজটা কেমন যেন অদ্ভুত ক্ষত সৃষ্টি হয়েছে কয়েকটা। সেই ক্ষত বেয়ে নেমে আসছে টাটকা লাল রক্ত। মুখের কাছে সাদা সাদা বড় বড় দাঁতগুলো অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে আসছে। নাকের কাছটা বীভৎসভাবে থেতলে গেছে, যেন সেখানে আর কোনো নাক নেই, একটা মাংসপিণ্ড রয়েছে। তবে তার চেয়ে ভয়ঙ্কর তার কোলে ধরে থাকা সেই বাচ্চা ছেলেটার মাথাটা আর নেই। মাথা ছাড়া একটা বাচ্চা ছেলের শরীর দুটো হাত দিয়ে চেপে ধরে রয়েছে সেই মেয়ে মানুষের গলা। এবার আর সেই বাচ্চাটা কাঁদছে না, তার বদলে একটা হাসি যেন কোথা থেকে ভেসে আসছে। কিন্তু মাথা ছাড়া একটা বাচ্চা এভাবে হাসি কি করে? জগন্নাথ চিৎকার করে দোপা পেছনের দিকে সরে গিয়েছিল। ঠিক তখনই মনে হলো একটা অদ্ভুত থকথকে কি যেন তার পা টেনে ধরেছে। জগন্নাথ সাঁকোর কাঠের উপর হুমড়ি খেয়ে পড়ল। গোটা সাঁকোটা যেন কেঁপে উঠল। জগন্নাথের পড়ে যাওয়ার সাথে সাথে সেই মেয়েলি গলা অদ্ভুতভাবে হেসে ওঠে। ফ্যাঁসফেঁসে গলায় বলতে থাকলো, বলেছি না আজ রাতে তোকে আমি মারবো। তোকে দিয়েই শুরু হবে আমার প্রতিশোধ। সেই অদ্ভুত ভয়ঙ্কর কণ্ঠের হুমকিকে আর একটু বাড়িয়ে তোলার জন্যেই বোধহয় মাথাহীন সেই বাচ্চা ছেলেটার শরীরটা একবার হেসে উঠল। কাঠের সাঁকোর ওপর পড়ে গিয়ে জগন্নাথ সামনের দিকে একবার তাকিয়েছিল, আর দেখতে পাচ্ছিল সেই ছায়া মূর্তি তখন হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে আসছে। কিন্তু তাহলে তার পা টেনে ধরল কে? কোনো রকমে নিচের দিকে তাকিয়ে চাঁদের অস্পষ্ট আলোয় জগন্নাথ বুঝতে পারল তার পায়ে জড়িয়ে রয়েছে একটা ভিজে কাপড়। কাপড়টা ততক্ষণে তাকে টানতে শুরু করেছে পেছন দিকে, আর তার সাথে সেই মেয়ে মানুষটা এগিয়ে আসছে তার দিকে। জগন্নাথ চিৎকার করে উঠে বলল, এই ছেড়ে দে, ছেড়ে দে আমায়। কে তুই? কে 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 তুই? আমায় মারতে চাইছিস কেন? ছেড়ে দে বলছি, এই ছেড়ে দে আমায়। জগন্নাথ কোনো রকমে আধ শোয়া হয়ে দুটো হাত দিয়ে পায়ে বেঁধে থাকা ভিজে কাপড়টা টেনে ছাড়াতে গেল, কিন্তু কাপড়টা যেন ততক্ষণে
তার দুটো হাতে আঁশটে পৃষ্ঠে জড়িয়ে পড়তে শুরু করেছে। মেয়ে মানুষটার হাসির সাথে সাথে জগন্নাথ বুঝতে পারল একটা লম্বা ভেজা কাপড় তার দুটো হাত আর দুটো পা অদ্ভুতভাবে বেঁধে ফেলছে। ঠিক যেভাবে কোনো কুকুরকে ছাড়া হাত পা বেঁধে ফেলে রাখা হয় পাগল হয়ে গেলে, ঠিক সেভাবেই জগন্নাথকে বেঁধে সেই কাপড়ের শেষ প্রান্তটা আস্তে আস্তে এগিয়ে আসছে জগন্নাথের গলার দিকে। মেয়ে মানুষটা হাঁটতে হাঁটতে জগন্নাথের একদম কাছে এসে পড়েছে। একটা পচা গলা গন্ধ জগন্নাথ তার নাকে অনুভব করতে পারল। ছায়ামূর্তিটা উবু হয়ে বসে পড়ল কাঠের সাঁকোর ওপর। মেয়ে মানুষটার কোল থেকে কাঠের সাঁকোর ওপর নেমে এলো সেই মাথাহীন বাচ্চাটা। ভয়ের চরম সীমায় পৌঁছে জগন্নাথের মুখ থেকে আর কোনো চিৎকার বেরিয়ে এলো না। সে হাঁ করে চিৎকার করবার চেষ্টা করলো, কিন্তু বুঝতে পারল তার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসছে না। সেই ভেজা কাপড়ের বাকি অংশটুকু তার খোলা মুখের ভেতরে ঢুকে গেল। জগন্নাথের মনে হলো তার মুখের ভেতর যেটা ঢুকছে সেটা কোনো ভেজা কাপড়ের অংশ নয়, সেটা যেন জীবন্ত একটা রক্ত মাংসপিণ্ড। জগন্নাথের মুখের ভেতরটা একটা অদ্ভুত স্বাদে ও উদ্ভট গন্ধে ভরে যাওয়ায় তার শরীরটা গুলিয়ে উঠতে লাগলো। পেটের ভেতর থেকে গুলিয়ে আসতে থাকলো একটু আগেই সন্ধেবেলা ঘাতকের বাড়ি থেকে খাওয়া সুখাদ্য। হড়হড় করে এক গাদা বমি বেরিয়ে এলো তার মুখ থেকে, কিন্তু কাঠের সাঁকোটার উপর বসে থাকার জন্যে সেই দানা দানা খাবারগুলো এসে পড়ল তার বুকের উপর। এই দৃশ্য দেখে সে ছায়ামূর্তি আরও তীব্রভাবে হেসে উঠল, যেন মাথাহীন বাচ্চা ছেলেটা ততক্ষণে জগন্নাথের বুকের উপর উঠে বসেছে। একটা খিলখিলে হাসির সাথে জগন্নাথ বুঝতে পারল দুটো ছোট্ট ছোট্ট ঠান্ডা হাত চেপে ধরছে তার গালের কাছটা। একটু পরেই জগন্নাথ অনুভব করতে পারল শুধু চেপে ধরছে নয়, সেই ছোট্ট লিকলিকে হাতের আঙুলগুলো তার গালের মাংস ছিঁড়ে ছিঁড়ে ঢুকে যাচ্ছে মুখের ভেতর। একটু আগে তার মুখে এসে ঢোকা ভেজা কাপড়, যেটাকে মাংসপিণ্ডের মতো বলে মনে হয়েছিল, সেই বাচ্চা ছেলেটা সেই কাপড়ের প্রান্তটা টেনে মার করলো গালের এক পাশে। হঠাৎ করেই যেন জগন্নাথের গলার স্বর ফিরে এলো। সে প্রবলভাবে চিৎকার করে কাটা মুরগির মতো ছটফট করতে করতে বলল, কে তুই? কে তুই? আমায় ছেড়ে দে বলছি, আমায় ছেড়ে দে। আমি তো তোর কোনো ক্ষতি করিনি। হ্যাঁ, আমায় মারিস না, আমায় ছেড়ে দে। সেই ছায়ামূর্তি ততক্ষণে একদম কাছে এসে পড়েছে। জগন্নাথের ফ্যাসফ্যাসে গলায় নিজের বিভোর মুখটা জগন্নাথের মুখের কাছে এনে সেই ছায়ামূর্তিটা বলল, আমায় ভুলে গেলি আমায়? মনে নেই এই কাঠের সাঁকোর ওপরে বসে কি বলেছিলাম? মনে নেই তোর? মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে জগন্নাথের মুহূর্তের মধ্যে হঠাৎ করে মনে পড়ে গেল আজ থেকে বছর আগের একটা কথা। আর সেটা মনে পড়তে তার গোটা শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই এই বাচ্চা ছেলের হাত দুটো একসঙ্গে নেমে এলো জগন্নাথের দুটো চোখের উপর। ভয়ের তো চিৎকারে ভরে উঠল চারপাশটা। নমস্কার বন্ধুরা, আমি রাকিব। গল্পাসুর গল্পের গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের জন্য থাকছে লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প বাচ্চা পোতার সাঁকো। গল্প শুরুর আগে একটি বিশেষ নিবেদন রাখব। আপনারা অনেকেই গল্প শোনেন অথচ সাবস্ক্রাইব না করেই চলে যান। তাদেরকে জানাই, আমরা 1 লক্ষ পরিবার হতে আর মাত্র কয়েকটি সাবস্ক্রাইবার বাকি, তাই চটপট সাবস্ক্রাইব করে দিন। এরকম দুর্দান্ত গল্প নিয়ে আসব শুধুমাত্র আপনাদের জন্যে। শুনতে থাকুন আজকের নিবেদন, লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও বাচ্চা পোতার সাঁকো। কিন্তু তুমি তো বলেছিলে সাঁকোটা শক্ত করে করা হয়েছিল।
তোমার বাড়িতে তুমি মাস 6 আগে গিয়েছিলে, তখন তো বলেছিলে সাগর কাজ প্রায় সম্পন্ন হয়ে এসেছে। তাহলে এখন আবার গোড়া থেকে কাজ, মানে ব্যাপারটা আর বুঝলাম না। কি জানি কি করে যে কি হয়ে গেল। আমি তো নিজের চোখে দেখে এলাম সাঁকোটা ভেঙে পড়েছে। গ্রামের মানুষগুলো নদীপথেই আবার আগের মতো নৌকায় পারাপার করছে। কি সমস্যা হলো বলো তো? একটা কাঠের সাঁকো থাকলে বড্ড ভালো হয়। শুনেছি নতুন করে একটা পাকাপোক্ত সাঁকো তৈরি করার কথা চলছে, তবে তাতে যে বিশাল খরচ। গ্রামের সাধারণ মানুষগুলো এত খরচ করবে কি করে? কিন্তু এত শক্ত করে যে সাঁকো তৈরি করা হলো, সেটাই এভাবে ভেঙে পড়লো কেন? ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম, এরকম নদীতে সাঁকো কিংবা বাঁধ তৈরি করার সময় নাকি ছোট ছেলে মেয়েকে সাঁকোর কাছে বলি দিতে হয়। তাদের রক্তে ওই ওই স্থানের মাটি রাঙিয়ে তারপর তাদের শরীর পুঁতে দিতে হয় নদীর আশেপাশে। আসলে এসব জনশ্রুতি, তবে প্রকৃতির কোনো কিছুর কাছে পরিবর্তন করতে গেলে প্রকৃতি নাকি প্রথমে কিছু নেয়, কিন্তু এসব আমি কখনোই বিশ্বাস করি না। কিশোরীর কথা শুনে আমি কিন্তু অবাক হয়ে গেলাম। এমন একটা খবর সে আজ সকালে শোনালো, সেটা শুনে সত্যিই মনটা খারাপ হয়ে গেল। বললাম, এসব ব্যাপারে তারানাথ ভালো বলতে পারবে, চলো বেরিয়ে পড়ি। কারণ তারানাথকে গিয়ে এসব কথা বললে তার কাছ থেকে হয়তো কিছু জানা যাবে। বেরিয়ে পড়বে তো বলছো, কিন্তু একবার বাইরে তাকিয়ে দেখেছো কেমন বৃষ্টি হচ্ছে? এবার ঠাকুরমশাই গিয়ে বলতেই হবে, আপনার বাড়িতে আসার সময় প্রতিবার বৃষ্টি হয়, আপনি এমন কিছু একটা করুন যাতে আপনার বাড়িতে আসার সময় বৃষ্টি না হয়। কিশোরীর কথা শুনে আমি হেসে উঠলাম। বললাম, তুমি কি সত্যিই মনে করো এই বৃষ্টির সাথে তারানাথের কোনো সম্পর্ক আছে? সে কথা আমার বিশ্বাস হয় না, কিন্তু এই গোটা সপ্তাহে একদিনও বৃষ্টির দেখা নেই। শুধু বৃষ্টি কেন, আকাশের মেঘেরও দেখা পাওয়া যায় না। অথচ যেই ঠাকুরমশাইয়ের বাড়িতে যাওয়ার কথা উঠল, আর সকাল থেকেই দেখো আকাশে মেঘের ডাকাডাকি আর বৃষ্টির সূচনা হয়। এর কোনো কারণ তুমি বলতে পারো? কিশোরীর কথার উত্তরে আমি কিছুই বলতে পারলাম না, কারণ নিজেও দেখেছি কিশোরীর কথাই সত্যি। তারানাথের বাড়িতে যাওয়ার সময় হলেই হঠাৎ করে যেন বৃষ্টি ঝাঁপিয়ে নামতে শুরু করে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন বৃষ্টি সামান্য ধরে এলো, তখন কিন্তু আর আমরা অপেক্ষা করলাম না, ছাতা হাতে বেরিয়ে পড়লাম। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ট্রাম ধরতেই হলো। তাছাড়া মাসের শুরুর দিকে একটু খরচা করতে আমাদের আপত্তি থাকে না। ট্রাম থেকে নেমে তাড়াতাড়ি তারানাথের বাড়িতে গিয়ে পড়লাম। তারপর দেখতে পেলাম তার ঘরের দরজা বন্ধ। দাওয়ার এক পাশে উঠে জুতো খুলে ছাতাটা সাজিয়ে রাখতে রাখতে কিশোরী বলল, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, বাড়িতে আছেন নাকি? কিশোরীর কথার উত্তরে তারানাথ ভেতর থেকে সামান্য হেসে বলল, এখনো ওপরে যাবার সময় হয়নি, আর কটা দিন না হয় থাকতে দাও। এত দেরি করে এলে কেন? আপনাকে না কতবার বলেছি এইসব কথা আপনি একদম বলবেন না। তাছাড়া আপনি এখনো 1000 বছর বাঁচবেন, বুঝলেন? তারানাথ দরজা খুলে আমাদের দেখে হাসি মুখে বলল, 1000 বছর বাঁচার কোনো ইচ্ছে নেই, যা বেঁচেছি তাই অনেক। তবে বড় ইচ্ছে ছিল সাধনার জন্যে আর কয়েকটা বছর গ্রামের পথে পথে ঘুরে বেড়াবো। সেটা যখন হলো না, তাহলে আর কিছুর প্রয়োজন নেই। তোমরা এসো, ভেতরে এসো। বাইরে দাঁড়িয়ে কি সব কথা বলবে নাকি? ভেতরে এসো। তারপর তো। তারানাথের কথায় আমরা ভেতরে ঢুকলাম। তারানাথ ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলল, আজ সকাল থেকে যেন কোনো খদ্দেরের নাম নেই, বুঝলে? আমরা তারানাথের বিছানার ওপরে গিয়ে বসলাম। তারানাথ গুছিয়ে নিয়ে বসলো। ও হে কিশোরী, তোমার একটা দক্ষিণা দাও দেখি। কিশোরী সামান্য হেসে সিগারেটের প্যাকেটটা বার করে বিছানার এক পাশে রাখতে রাখতে বলল, একটা কথা আমরা জানতে চাই ঠাকুরমশাই, আপনি হয়তো এই ব্যাপারে ভালো বলতে পারবেন। গ্রামের দিকে কিংবা শহরের দিকে যে বাঁধ কিংবা নতুন কোনো কাঠের সাঁকো তৈরি হয়, আজকাল তো আর সেসব তেমন হয় না। আজকাল পাকাপোক্তভাবেই তৈরি হয়। সেক্ষেত্রে নাকি কোনো কম বয়সী ছেলে কিংবা মেয়ের শরীর সেখানে মাটিতে না পুঁতলে সে কাজ ভালোভাবে সম্পূর্ণ হয় না। এই কথাটা কি আদতেও সত্যি? আপনাদের তন্ত্রক্রিয়াতে কি এমন কোনো কথা রয়েছে? তারানাথ সিগারেটটা তুলে নিয়ে অগ্নি সংযোগ করতে যাচ্ছিল, কিশোরীর কথাই থেমে গেল। তারপর সিগারেটটা নামিয়ে রেখে বলল, এইসব কথা তোমরা কোথায় শুনেছ বলো তো? এসব হলো এক ধরনের ভ্রান্ত ধারণা।
আসলে এই কথার কোনো সঠিক ভিত্তি আছে বলে আমি বিশ্বাস করি না। এমনটা অনেক শুনেছি যে কোনো স্থানে নতুন বাঁধ কিংবা নদীর উপর সাঁকো নির্মাণ করবার সময় কোনো কম বয়সী ছেলে বা মেয়ে মাটিতে অর্পণ করা হতো। বিশেষ বিশেষ ক্ষেত্রে তার শরীর ওই নদীর ধারে মাটির তলায় পুঁতে রাখলে নাকি সেই সাঁকো কিংবা বাঁধের কোনো ক্ষতি হতো না। এমন একটা ভ্রান্ত ধারণা গ্রামের দিকে একটু বেশি চল রয়েছে। আসলে গ্রামের দিকে যে ছেলে ধরার চল খুব বেশি ছিল, তার একটা প্রধান কারণ কিন্তু এটাই। গ্রামের দিকে ছোট ছোট নদী পার হওয়ার জন্য সাঁকো নির্মাণ করবার সময় কত যে হাজার হাজার প্রাণ বলি গেছে তার ধারণা তোমরা করতে পারবে না। কিন্তু আমার মনে হয় সবই ভ্রান্ত ধারণা। কিশোরীর মাসির বাড়ির কাছে গ্রামে একটা কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছিল, সেটাই নাকি সম্প্রতি ভেঙে পড়েছে। শোনা যাচ্ছে সেখানে পাকাপোক্ত করে আবার একটা সাঁকো নির্মাণ করা হবে। তবে সেক্ষেত্রে নাকি গ্রামের লোকেরা সেই পন্থা অবলম্বন করতে চলেছে। ওরা মূর্খ মূর্খ মানুষ। তরতাজা একটা প্রাণের বিনিময়ে কখনো কি কারো ভালো হতে পারে? হতে পারে না। যদি এমন কাজ কেউ করে থাকে তাহলে তার শাস্তি অবধারিত, তার শাস্তি পেতেই হবে। যেমন হয়েছিল ভুবনপুরের সেই বাঁশের সাঁকো নির্মাণের এক ভয়াবহ কারণের জন্যে। তারনাথ সিগারেটটা মুখে তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করল। তারপর অল্প খোলা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। আমি আর কিশোরী কিন্তু আমাদের কথার উত্তর পেয়ে গিয়েছিলাম। তবে সেটা বলতে গিয়ে তারনাথ দু একটা গল্প মনে করে ফেলেছে, সেটাও বোঝা যাচ্ছিল। তাই আর সময় নষ্ট না করে বললাম, ভুবনপুরে কি হয়েছিল বলুন তো? বেশ আয়েশ করে সিগারেট টানতে লাগলো তারানাথ। পরপর কয়েকবার ধোঁয়া ছেড়ে একবার খুক খুক করে কেশে বলল, তোমরা যে কথা বললে সে এক অতি ভ্রান্ত ধারণা। তবে এই সমস্ত ভ্রান্ত ধারণা হলো ছোঁয়াচে রোগের মতো। একবার এ যখন ছড়িয়ে পড়ে তখন তাকে আর কোনোভাবেই থামানো যায় না। আমার মনে আছে দীক্ষা দেওয়ার সময় গুরুদেব বলেছিলেন, তারানাথ, তন্ত্র সাধনার ক্ষেত্রে অনেক সময় শুনতে পারবে কোনো জীবন্ত প্রাণীর জীবন হনন করলে অনেক ক্ষমতা নাকি পাওয়া যায়। সে প্রলোভনে কখনোই পা বাড়াবে না। এসব কিন্তু অমূলক। তুমি তুমি এক মনে সৎ চিত্তে সাধনা করতে পারলে তবেই তোমার সব সাধনার সিদ্ধি লাভ হবে। অবশ্যই কিছু সাধনার ক্ষেত্রে কিছু দ্রব্য সামগ্রীর প্রয়োজন হয়, যেগুলো কোনো মানুষের রক্ত কিংবা জীবের রক্ত। আবার সব সাধনার জন্য সবেরও প্রয়োজন হয়, কিন্তু প্রত্যক্ষভাবে কখনোই কারো ক্ষতির সঙ্গে যুক্ত থাকা একদমই উচিত নয়। দীক্ষা নেবার পর থেকে সাধুর কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। হ্যাঁ, জীবনে অন্যায় যে একবারও করিনি সে কথা নয়, তবে সে অন্যায়ের পেছনে নিশ্চয়ই এমন কোনো শক্ত কারণ ছিল যাতে আমার মনে হয়েছে সে অন্যায় করে আমি যে কাজ করেছি তাতে অন্তত কোনো মানুষের ভালো হয়েছে। যে সময়ের কথা বলতে চলেছি তা দীক্ষা নেওয়ার অনেক পরের সময়ের কথা। ততদিনে সামান্য কিছু ক্ষমতা আমার হাতে এসেছে। জীবনে যা পেয়েছি তা একদম তলানিতে পড়ে থাকা এক বিন্দু জলের মতো। বাকি সমস্তটুকুই রয়ে গেছে অধরা। সে যাই হোক, ভুবনপুরে যখন গিয়ে পড়েছিলাম তখন কিন্তু শীতের সময়। আগের দিন রাত্রে ভুবনপুরের পাশের গ্রামে রাত কাটিয়েছি এক গৃহস্থের বাড়িতে। শীতের সময় কিন্তু বনে জঙ্গলে কিংবা শ্মশানে থাকতে সত্যিই একটু কষ্ট হতো। আসলে গোটা জীবনে তো পুরোপুরিভাবে সাধক কখনো হতে পারিনি।
মাঝে মাঝেই ফিরে আসতে হতো বাড়িতে। শীতের সময়টা বড় কষ্ট হতো পথে, বিশেষ করে শীতের শেষ রাত্রের দিকে ঠান্ডা হাওয়া যেন বরফের ধারালো ফলার মতো গায়ে এসে বিঁধত। কোনো রকমে কুঁকড়ে পরনের কাপড়টাকে জড়িয়ে কোনো কিছুর আড়ালে শুয়ে শরীরটাকে রক্ষা করতাম। শীতের রাতে বাইরে থাকলে কখনোই ঘুম আসতো না। ভোর রাতের দিকে ঠান্ডা সামান্য কমে এলে তখন বোধহয় ঘুমিয়ে পড়তাম। আগের দিন রাতে এক গৃহস্থ বাড়িতে শুয়ে বেশ ভালো ঘুমিয়েছি। পরের দিন সকালে উঠে তার কাছ থেকে বিদায় নিয়ে ভুবনপুরে গিয়ে পড়েছিলাম। ভুবনপুরে যাওয়ার জন্যে কিন্তু একটাই মাত্র পথ ছিল, সেটা হলো একটা কাঠের সাঁকো। ভুবনপুরের জায়গাটা এমন একটা স্থানে যেখানে ওই কাঠের সাঁকো ছাড়া আর যাওয়া যাবে একমাত্র নদী পেরিয়ে। নদীটা ভুবনপুরের এক পাশ দিয়ে চলে গিয়েছে। নদীর এপারে পাশাপাশি বেশ কয়েকটা গ্রাম, নদীর ওপারে কিন্তু একমাত্র ভুবনপুর। ভুবনপুর শেষ করলে ঘন জঙ্গল শুরু হয়েছে অনেক দূর পর্যন্ত। তারপর খানিকটা এগিয়ে যাওয়ার পর রেল লাইন। তখনকার দিনের রেলগাড়ির লাইন তৈরি হতো ফাঁকা স্থানের মধ্যে দিয়ে। আশেপাশে বহু দূর পর্যন্ত কোথাও কিছু নেই, যাতে রেলগাড়ি যাওয়ার সময় তাতে কোনো বাধা সৃষ্টি না হয়। আর রেলপথ তো তৈরি হয়েছিল সেই গোড়া ইংরেজদের সাহায্যের জন্যে। আর সে যাই হোক, এই কাঠের সাঁকো পেরিয়ে ওপারে যেতে হবে আমায়। পাশের গ্রাম থেকে মাটির যে বড় পথটা নদীর এক পাশ দিয়ে চলে গেছে, সেই পথ পেরিয়ে সাঁকোর ওপর পা রাখতে যাব, এমন সময় মনে হলো সামনের নদীর জলটা হঠাৎ যেন একবার তীর তীর করে কেঁপে উঠল। ব্যাপারটা খুব একটা মনে করবার মতো কিছু নয় বটে, তবে সাঁকোতে পা দেওয়ার আগেই আমার চোখ চলে গিয়েছিল জলের দিকে। একটা পরিত্যক্ত ছেঁড়া সাদা রঙের কাপড় সেখানে পড়ে থাকতে দেখলাম। অতি সাধারণ ব্যাপার, গ্রামের কারোর ছেঁড়া কাপড় বোধহয় ফেলে দিয়েছিল। সেই কাপড় নদীর জলে ভাসতে ভাসতে এসে এপারে লেগে রয়েছে। কিন্তু কোনো এক অজানা কারণে সেই কাপড়টার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। একটা সাদা ময়লাটে কাপড়, এখানে ওখানে কাদা লেগে রয়েছে, কিন্তু তবুও কাপড়টা যেন তেমন কিছুই নয়। এর আগেও আমি হঠাৎ করে লক্ষ্য করেছি অনেকবার এমন কিছু জিনিস যা অনেকের কাছে হয়তো সাধারণ, কিন্তু সে জিনিসটা ঠিকভাবে লক্ষ্য করতে করতে পরবর্তীকালে আমি বুঝতে পেরেছিলাম সেটা আর পাঁচটা সাধারণ জিনিসের মতো নয়। কিন্তু নদীর জলের পাশে পড়ে থাকা একটা ছেঁড়া খোঁড়ার পরিত্যক্ত কাপড় এমন কি হতে পারে? এক লহমায় উড়িয়ে দিয়ে কাঠের সাঁকোর ওপর পা রাখতে বুঝতে পারলাম এই সাঁকোতে কিছু একটা আছে। তখন দুপুরের সময়, চারপাশে তাকিয়ে কোথাও কিছু দেখা যায় না। মাথার উপর থেকে দুই একটা নাম না জানা পাখি উড়ে যাচ্ছে। শীতের সময়টায় ঠান্ডা শিরশিরে বাতাস মাঝে মাঝে এসে গায়ে ঝাপটা মারছে। এখান থেকেই দেখতে পাচ্ছিলাম আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নেই। ভুবনপুর যে সাঁকোর ওপারে তা শুনেছিলাম পাশের গ্রামের একজনের কাছ থেকে। সে বলে দিয়েছিল সাঁকো পেরিয়ে তারপর মাটির সরু পথে বেশ খানিকটা হেঁটে গেলে ভুবনপুরের বাড়িঘর শুরু হবে। গ্রামটা খুব একটা বড় নয়, 40-50 ঘর বসতি, কিন্তু এই সাঁকোর অদ্ভুত ব্যাপারটা যে কি সেটাই বুঝতে পারলাম না। কোনো মতে হাঁটতে হাঁটতে সাঁকোটা পেরিয়ে নদীর ওপারে গিয়ে পৌঁছলাম। গ্রামের মাটির পথে নেমে বেশ খানিকটা হেঁটে চলে এসেছি। কি মনে হতে পেছনের দিকে তাকালাম। হঠাৎ মনে হলো সাঁকোর দিক থেকে একটা গরম বাতাস ছুটতে ছুটতে এগিয়ে এসে আমার গায়ে লাগলো। সেই গরম বাতাসে একটা অদ্ভুত চেনা গন্ধ পেলাম। সেখানে আর অপেক্ষা করিনি, হাঁটতে হাঁটতে গ্রামের ভেতরে চলে গিয়েছিলাম। সেখানেই আমার দেখা হয়েছিল নিত্যানন্দের সাথে। নিত্যানন্দ কে ঠাকুরমশাই? আপনার চেনা কেউ?
নিত্যানন্দ আমার চেনা কেউ নয়, তবে সে আমার চেনা হয়ে গিয়েছিল একটা বিশেষ কারণে, আর সেটাই তোমাদের আজ বলতে চাই। গ্রামের পথ ধরে নিত্যানন্দ এগিয়ে আসছিল আমার দিকে, আমি এগিয়ে যাচ্ছিলাম তার দিকে। দুজনে মুখোমুখি সাক্ষাৎ হওয়ায় নিত্যানন্দ দাঁড়িয়ে একবার আমায় ভালো করে দেখল। আমার পরনে এক রক্তবর্ণ কাপড়, মাথার চুল যেন জটা হয়ে পেছন দিকে গিয়ে পড়েছে, মুখে খোঁচা খোঁচা লম্বাটে দাড়ি, গোটা শরীর শীতের সময় শুষ্ক হয়ে কেমন যেন সাদাটে খসখসে হয়ে গেছে। নিত্যানন্দ কিন্তু আমায় দেখে হাত জোর করে বলল, ঠাকুরমশাই কোথা থেকে আসছেন? যাবেন কোথায়? এরপরে যে আর কোনো গ্রাম নেই। আমি আসছি বহু দূর থেকে, এর পরে কোনো গ্রাম নেই তা আমি জানি। তোমাদের এই গ্রামে একটা দিন থাকবো বলে এসেছি। কাল সকালে এখান থেকে বেরিয়ে পড়ব। এখানে কোনো মন্দির বা এমন কোনো স্থান আছে যেখানে আশ্রয় নেওয়া যাবে? মন্দির একটা আছে, কিন্তু তার ব্যবস্থা খুব একটা ভালো নয়। সেখানে আপনি আশ্রয় নিতে পারবেন না। আপনি বরং একটা কাজ করুন, আজকের দিনটা আপনি আমার সঙ্গে চলুন। আমি এই গ্রামের লোক নই, আমি থাকি 2 গ্রাম পাশে। এখানে আমার মামার বাড়িতে এসেছি। মামা এখানে নেই, তবে তবে বৃদ্ধ দাদু পড়ে আছে। তার কাছে না হয় আপনি থাকবেন। আর চিন্তা করবেন না, আমি ব্রাহ্মণ, আপনি সাধক মানুষ, আপনার কোনো অসুবিধা হবে না। তাতে আমার কোনো আপত্তি নেই। যে যোগায় তার জাতপাত বিচার করবার মতো কোনো কারণ আমি দেখিনি। কিন্তু একটা কথা বলো তো আমায়, তোমাদের এই গ্রামে কি কিছু হয়েছে? মানে এই গ্রামের কথা বলছি। এই কথায় নিত্যানন্দের মুখে হাসিটা কোথায় যেন মিলিয়ে গেল। অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কেন বলুন তো ঠাকুরমশাই? আমি এই গ্রামে এসেছি 3 দিনে হয়েছে। একটা বিশেষ কারণে আমাকে এখানে আসতে হয়েছে। তবে আপনার কেন মনে হলো এই গ্রামে কিছু হয়েছে? আমি নিত্যানন্দের কাছ থেকে কিছুই লুকিয়ে রাখলাম না। বললাম, গ্রামে পা দেবার পরেই কিন্তু আমার একটা অদ্ভুত অনুভূতি হয়েছে। ওই গ্রামে সাঁকো, আর বিশেষ করে সাঁকো পেরিয়ে গ্রামের মাটিতে পা দেবার পর মনে হয়েছে এই গ্রামে কিছু একটা হয়ে চলেছে। এমন কিছু একটা যেটা অতি স্বাভাবিক নয়। তুমি কি তার কিছু জানো? আমার কথা শুনে নিত্যানন্দের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম সত্যি কিছু একটা হয়েছে। আমি গ্রামে পা দেওয়ার পর পরিবেশের সামান্য পরিবর্তন লক্ষ্য করেছিলাম। এখন সেটুকু নিয়ে একটা ধারণা করে নিত্যানন্দকে সেই কথা বলতেই নিত্যানন্দের মুখের পরিবর্তন আমায় বুঝিয়ে দিল আমার ধারণা সঠিক। তবে তখনও বুঝতে পারিনি একদিনের জন্য আসা ভুবনপুরে আমায় থেকে যেতে হবে বেশ কয়েকটা দিন। নিত্যানন্দের সাথে হাঁটতে হাঁটতে গিয়ে উঠলাম তার মামার বাড়িতে। সেখানে এক বৃদ্ধ বয়স্ক লোক দাওয়ার কাছেই উবু হয়ে বসে রয়েছে। লোকটা বোধহয় ভালো চোখে দেখতে পায় না। আমাদের ঢুকতে দেখেই পাশে থাকা লাঠিটা হাতে নিয়ে চেপে ধরে বলল, কে বাবা, নতু এলি নাকি? সঙ্গে করে ওটা কাকে নিয়ে এসেছিস? নিত্যানন্দ হেসে ফেলল। তারপর বলল, চোখে তো কিছু দেখতে পাও না, তাহলে বুঝলে কি করে আমার সঙ্গে কেউ এসেছে? চোখে দেখতে পায় না তো কি হয়েছে, কানে তো শুনতে পাই। আর তোদের চেয়ে আমার কান এখনো বেশ ঠিক আছে, যে কোনো শব্দ শুনে ফেলতে পারি। তাহলে বলো তো দেখি, কে এসেছে? যে এসেছে তার বয়স তোর থেকে বেশি, একটু ভারী শরীর, আর কিছুই তো বুঝতে পারছি না। খুব ভালো মানুষ বলেই তো মনে হচ্ছে। লোকটার কথা শুনে কিন্তু আমি অবাক হয়ে গেলাম। নিত্যানন্দের চেয়ে আমি বয়সে বড়, তাছাড়া নিত্যানন্দের চেয়ে আমার শরীরটা একটু ভারী হয়ে এসেছে। তবে শেষের কথাটা লোকটি কেন বলল সেটা বুঝতে পারলাম না। আমার পায়ের শব্দ শুনে সে বাকিটুকু অনুমান করেছে এটা বুঝতে পারছিলাম। এগিয়ে গিয়ে দাওয়ার কাছে বসলাম। আপনার প্রথম দুটি অনুমান ভ্রান্ত নয়, কিন্তু শেষের কথাটা আপনি কেন বললেন? দেখতে দেখতে আমার বয়স 95 হলো। মাথার চুল তো আর হাওয়ায় পাকেনি। মানুষের গায়ের গন্ধ শুকেই বলে দিতে পারি মানুষটা কেমন। কথাটা বলেই সে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি তার হাত ধরলাম। লক্ষ্য করলাম সে আমার হাতের উপর নিজের হাত বুলিয়ে
আমার হাতের রেখাগুলো বোঝবার চেষ্টা করছে বোধহয়। সেভাবেই হঠাৎ করে আমায় সম্পূর্ণ অবাক করে দিয়ে বলে উঠল, তুমি তুমি সাধক, কিন্তু তোমার যে সাধনার সিদ্ধি লাভ নেই, তাহলে সাধনা করছো কেন? আপনি কি করে বললেন যে আমি একজন সাধক? এসব তোমাদের বলে বোঝাতে পারবো না। এক সময় তোমাদের মতো আমিও তন্ত্র সাধনা সামান্য করেছি। মানুষের কপাল দেখে তাদের ভাগ্য বলে দেওয়ার মতো এই একটু আধটু সামান্য কিছু আমি শিখেছিলাম। তবে এখন তো বয়স হয়েছে, সেসব আর বুঝি না। তবে অনুভব করতে পারি অনেক কিছু। বুঝতে পারলাম সে কোনো কথা আমায় খুলে বলতে চাইছে না। আসলে আমিও তো অচেনা কারো সঙ্গে যদি সাক্ষাৎ পাই, তাহলে কি তাকে সমস্ত কথা খুলে বলবো? নিশ্চয়ই বলবো না। মনের মতো কেউ না হলে তাকে সব কথা বলতে নেই। তাকে আর জোর করলাম না। বললাম, আপনি সেসব কথা বলতে চান না, তা আমি বুঝতে পেরেছি। আমি সে নিয়ে জোর করতে চাই না। কিন্তু এই আপনাদের এই গ্রামে পা দেওয়ার পরে আমি একটা অদ্ভুত ব্যাপার বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। বৃদ্ধ লোকটি দু চোখে ভালোভাবে দেখতে পায় না, তবুও তার চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে হয়ে আমার দিকে তাকিয়ে আছে। যেন মনে হলো সে আমার দিকে তাকিয়ে চোখের দৃষ্টির বদলে মনের দৃষ্টি দিয়ে আমায় দেখবার চেষ্টা করছে। তার মুখে একটা হাসি ফুটে উঠল। নিত্যানন্দ আমায় দাওয়ার এক পাশে বসতে বলেছে। সে আমার জন্যে জল এনে দিল। বৃদ্ধ ততক্ষণে বলতে শুরু করেছে, সবাই ভাবে আমি তো আর চোখে দেখতে পাই না, বাড়ি থেকে কোথাও যাইও না, তাই আমি কিছুই জানি না। কিন্তু এই গ্রামে যা হয়ে চলেছে তার সমস্ত কিছুই আমি জানি। সব পাপের ফল। তুমি একজন সাধক, তোমার অনুভব আছে তা আমি বুঝতে পেরেছি। তুমি এসে দাঁড়াবার সাথে সাথেই তোমার গায়ে যে গন্ধ আমি পেয়েছি, তাতে মনে হয় তোমার কাছে সামান্য কিছু ক্ষমতা রয়েছে। তবে তবে আর একটা ব্যাপারে আমি সামান্য অবাক হচ্ছি। সেটা এখন তোমায় বলবো না। তুমি খুঁজে বার করো এই গ্রামে কি হয়ে চলেছে। তবে এটুকু বলতে পারি, যা হয়ে চলেছে তার কিছুই তুমি বদলাতে পারবে না। বৃদ্ধের কথার মাঝেই নিত্যানন্দ চলে এসেছিল। তখন আমাদের কথোপকথন শুনে সে বলল, আমি বলি, ঠাকুরমশাই, আসলে আমাদের এই গ্রামে বেশ কয়েকদিন আগে রাতের বেলা ওই যে সাঁকোটা দেখছেন কাঠের, ওই সাঁকোর উপরে একটা মৃতদেহ পাওয়া গিয়েছিল। আমাদের গ্রামেরই একজনের। তার নাম ছিল বাসুদেব মণ্ডল। সে এক বীভৎস মৃত্যু ঠাকুরমশাই। মৃতদেহটা কাঠের সাঁকোর একপাশে হেলান দেওয়ানো ছিল। দেখে মনে হয় যেন সে হেলান দিয়ে বসে রয়েছে, অথচ তার শরীরে প্রাণের চিহ্ন মাত্র নেই। গোটা শরীর ক্ষত বিক্ষত। তার বুকের বাঁ পাশ থেকে হৃৎপিণ্ডটা কেউ টেনে বের করে তার কোলের উপর রেখে দিয়ে গেছে। গ্রামের লোকেরা তাকে ধরাধরি করে তুলে আনতে যেতেই অদ্ভুত ব্যাপারটা ঘটেছিল। গোটা শরীর এমনিতেই রক্তে ভেজা ছিল, গলার কাছেও রক্ত জমেছিল। গ্রামের কয়েকজন মিলে মৃতদেহটার হাত আর পা ধরে তুলে আনার চেষ্টা করতেই তার ঘাড়ের ওপর থেকে মাথাটা ঘুরিয়ে পড়েছিল ওই কাঠের সাঁকোর ওপর। তারপর গড়াতে গড়াতে বলা যায় আর একটু হলে গিয়ে পড়তো ওই নদীর জলে। ব্যাপারটা একবার ভেবে দেখুন ঠাকুরমশাই, একটা কাটা মাথা গড়াতে গড়াতে এগিয়ে যাচ্ছে নদীর জলের দিকে। নেহাত বাধ্য হয়ে একজনকে পা দিয়ে মাথাটা চেপে ধরতে হয়েছিল। যে ধরেছিল সে দিন কয়েক শান্তিতে ঘুমোতে পারেনি ঠাকুরমশাই। এমন একটা বীভৎস মৃত্যু আমি এর আগে দেখিনি। আগেই বলেছি, আমি এই গ্রামে থাকি না, পাশের গ্রামে থাকি। খবরটা শুনে এখানে এসেছি মাত্র কয়েকদিন হলো। আসলে দাদু একা থাকে, বুঝতেই পারছেন। ওরে ওরে, তোরা কেন শুনিস না? আমার কোনো ভয় নেই। আমায় সে কিছু করবে না। আমি তো তার কোনো ক্ষতি করিনি। যারা ক্ষতি করেছে তাদের সবাই ভুগবে, সবাই ভুগবে। বৃদ্ধ বাইরের দিকে তাকিয়ে কথাগুলো বলে চলল। নিত্যানন্দ তার কথা শুনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, এক কথাই দাদু সবসময় বলে চলে ঠাকুরমশাই, কিন্তু যদি কিছু হয়ে যায় তখন কি হবে? এই গ্রামে যে কিছু একটা হয়েছে
সেটা তো বুঝতেই পারছি, কিন্তু কিন্তু যতটা জানি বছরখানেকের মধ্যে এই গ্রামে তেমন কিছু হয়নি। আমার মনে হয় ব্যাপারটা বছর খানেকের নয়, নিশ্চয়ই তার আগে কিছু হয়েছে, কারণ তোমার দাদু যে কথা বলছে সে কথা মিথ্যে বলে মনে হয় না। যে মৃত্যুর কথাটা আমি আপনাকে বললাম সেটাই কিন্তু একমাত্র নয়, তার আগেও আরও একজনের মৃত্যু ঘটেছে। সে মৃত্যুটাও আরও বীভৎসভাবে হয়েছে। তার গোটা শরীরে জড়িয়ে ছিল একটা পুরনো পরিত্যক্ত সাদা রঙের কাপড়। সব থেকে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল তার গালের এক পাশ থেকে মাংস ছিঁড়ে মুখের ভেতর ঢুকে পড়েছিল একটা একটা কাপড়, আর সেই কাপড় দিয়ে তার গোটা শরীর এমনকি হাত পা পর্যন্ত বাঁধা অবস্থায় পড়েছিল। কথাগুলো নিত্যানন্দের মুখে শুনে কেমন যেন অবাক হয়ে গেলাম। বুঝতে পারছিলাম কথাগুলো বলতে বলতে নিত্যানন্দ পর্যন্ত ভয় পাচ্ছে। কিন্তু সেই বৃদ্ধ লোকটি বলল, ভয় ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, এখনো 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 বাকি রয়েছে, আরও মরবে, আরও মরবে। এবার আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। বললাম, এরকম দুজন ভয়ঙ্করভাবে মারা গেছে, আর আপনি বলছেন আরও মরবে? কিন্তু কেন এমনটা হচ্ছে সে কথা আপনারা গ্রামে কাউকে বলবেন না? যা হয়েছে তার প্রতিফল তো পেতেই হবে। গ্রামের সকলেই জানে আসলে যা হয়ে চলেছে তার পেছনে কে কে আছে। সে ফিরে এসেছে, সে ফিরে এসেছে। আসলে বছর 3 আগে আমাদের গ্রামে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। আমি তখন এই গ্রামে থাকতাম। পাশের গ্রামে আমার বাবা ছাড়া কেউ নেই। আমি মাঝে মাঝেই এখানে এসে থাকি। তখন আমি এখানেই ছিলাম। গ্রামের এক গৃহস্থ চাষি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তারপর তার ছোট ছেলেটাকে কেউ কোথাও খুঁজে পায়নি। 2 দিনের মাথায় তার বউটাও নিরুদ্দেশ হয়ে যায়। তারপর তার শরীরটা পাওয়া যায় ওই নদীর জলে। তার গোটা শরীরে ক্ষত চিহ্ন ছিল, আর কেউ যেন তার গলা টিপে তাকে হত্যা করেছে। এই সমস্ত ব্যাপার এই গ্রামে ঘটেছিল 3 বছর আগে। কিন্তু কেন সেই চাষি আত্মহত্যা করেছিল সে কথা জানা গেছে? তার চাষের জমি গ্রামের একজনের কাছে বাঁধা ছিল, সেটা সে আর নাকি ছাড়াতে পারেনি। তাই মনের দুঃখে কিংবা অন্য কোনো কারণে সে আত্মহত্যা করেছিল। আসল কারণ ঠিক জানা যায়নি। তার বাড়িটা এখনো শূন্যই পড়ে আছে। শুনেছি তার ওই বাড়িটাও নাকি গ্রামের এক মহাজনের কাছে বাঁধা ছিল। তবে তবে সে মহাজনও আর বেঁচে নেই। বৃদ্ধ লোকটি উঠে পড়ল, বলল, নতো, 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 আমায় একটু ঘরে দিয়ে আয়। রোদে বসবো বলে ভেবেছিলাম, এখন তো বড় ঠান্ডা বাতাস দিচ্ছে। সব কিছু না দেখে আমি মরে গেলে তো চলবে না। বৃদ্ধের কথা শুনে কেমন যেন অবাক হলাম। আর সেই না দেখতে পাওয়া ঘোলাটে চোখ আমার দিকে তাকিয়েই যেন সে শেষের কথাগুলো বলল। মনে পড়ে গেল গ্রামে আসার সময় ওই কাঠের সাঁকোর ওপর পা দিতেই অদ্ভুত অনুভূতি হয়েছিল। তাহলে কি ওই দুটো মৃত্যুর পেছনে কোনো অশুভ শক্তির হাত রয়েছে? আর তা না হলে অন্য কি হবে? এমন বীভৎসভাবে কোনো মানুষ কাউকে মারতে পারে না। ওই বৃদ্ধ লোকটি আপনাকে বলেছিল আরও কেউ মারা যাবে, তো কারা মারা যাবে সেটা কি আপনি বুঝতে পেরেছিলেন? সেদিন ওই বাড়িতেই থেকে গিয়েছিলাম। নিত্যানন্দ আর কয়েকদিন সেখানে থাকবে বলেছিল। নিত্যানন্দের সাথে গ্রামের এদিক ওদিক ঘুরতে ঘুরতে সেই পরিত্যক্ত বাড়িটাও দেখে এসেছিলাম। একটা ভেঙে পড়া মাটির বাড়ি, পাশাপাশি দুটো ঘর, এদিকে ওদিকে জঙ্গল করে উঠেছে। নিত্যানন্দ সেদিকে তাকিয়ে দেখতে দেখতে বলল, এখানে 3 বছর আগেও যখন এসেছিলাম তখন ওরা সবাই বেঁচে ছিল। তারপর হঠাৎ করে খবর পেলাম যে এমন সব কাণ্ড ঘটে গেছে। আচ্ছা, ওই যে মহাজনের কথা তুমি বললে মারা গেছে, তার কাছেই চাষির ঘর বাঁধা ছিল? আর জমি বাঁধা ছিল কার কাছে? গ্রামের লোকেরা কিন্তু একটা অদ্ভুত কথা বলা বলি করে ঠাকুর মশাই। যারা দুজন মারা গেছে তারা হলো জগন্নাথ রায় আর বাসুদেব মণ্ডল। এদের দুজনের মধ্যে কিন্তু বেশ সদ্ভাব ছিল। তারা দুজনেই গ্রামের বেশ অর্থবান মানুষ। তাছাড়া আরও দুজন রয়েছে। তাদের মধ্যে একজন হলো শশীচরণ চাটুর্যে
আর একজন মনমোহন সাহা। গ্রামের লোকেদের কথায় এই চাষি আর তার বউয়ের মৃত্যুর পেছনেই 4 জনের মধ্যে কারোর না কারোর হাত রয়েছে। আর ওই যে ওদের ছেলেটিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি? তা নিয়ে একটা জনশ্রুতি আছে। ওই যে কাঠের সাঁকোটা আপনি দেখেছেন, তা আজ থেকে প্রায় বছর 3 আগে তৈরি হয়েছে। তার আগে একবার চেষ্টা করা হয়েছিল, তবে সেই সাঁকো ভেঙে পড়েছিল। গ্রামের লোকেরা মনে করে যে সাঁকো নির্মাণ করার সময় একটা পর্যন্ত ছেলের শরীর বলি না দিলে সে কাজ সম্পন্ন হবে না। তাই অনেকের ধারণা ছেলেটিকে বলি দিয়ে ওখানেই কোথাও পুঁতে রাখা হয়েছে। হঠাৎ করে যেন বুঝতে পারলাম বৃদ্ধের বলা কথাগুলোর কারণ। আরও মৃত্যু বাকি আছে। তার মানে কি এবার শশীচরণ চ্যাটার্জি আর মনমোহন সাহার পালা? সেদিনের মতো নিত্যানন্দের বাড়ি ফিরে এলাম। সেই বৃদ্ধ লোকটির সাথে কিন্তু আর কথা হলো না। তার শরীর সামান্য অসুস্থ থাকায় সে নিজের বাড়িতেই রইল। পরদিন সকালে ঘুম থেকে ওঠার আগেই নিত্যানন্দ এসে আমার ঘুম ভাঙিয়ে দিয়ে বলল, ঠাকুরমশাই, তাড়াতাড়ি উঠুন, বাঁশের সাঁকোর কাছে আরও একজনের মৃত্যু হয়েছে। আর এবার মারা গেছেন মনমোহন সাহা। তার কথাগুলো শুনে আক্ষেপ করলাম না। তাড়াতাড়ি বেরিয়ে গেলাম সেই সাঁকোর কাজটা দেখবার জন্যে। সেখানে গিয়ে দেখি গ্রামের লোক জড়ো হতে শুরু করেছে। কোনো রকমে এদিক ওদিক তাদের সরিয়ে একটু এগিয়ে যেতে দেখতে পেলাম একটা অদ্ভুত দৃশ্য। একটা পুরনো হলদেটে হয়ে যাওয়া সাদা কাপড়ে বাঁশের সাঁকোর সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে মনমোহন সাহার মৃতদেহটা। তার দুটো চোখ যেন বাইরে ঠেলে বেরিয়ে আসতে চাইছে। তার সাথে একটা পা থেকে কেউ যেন মাংস তুলে ফেলেছে। আরেকটা পায়ের অর্ধেকটা ডুবে রয়েছে জলের ভেতর। যেন মনে হচ্ছে দড়ি দিয়ে সাঁকোর সাথে বেঁধে শরীরটাকে জলের মধ্যে অল্প ডুবিয়ে রেখেছে কেউ। তার গলার কাছে অদ্ভুত একটা চিহ্ন, যেন মনে হয় ধারালো গোল কোনো অস্ত্র দিয়ে তার গলার চারপাশটা ফুটো করা হয়েছে। সেই দৃশ্য দেখে আমি পর্যন্ত চমকে উঠলাম। বুঝতে পারলাম সে বৃদ্ধের কথা ভুল নয়। এমনকি নিত্যানন্দের কথায় গ্রামের লোকেরা যা সন্দেহ করত সেটাও হয়তো ভুল নয়। তাহলে এবার শশীচরণ চ্যাটার্জির পালা। সেদিন বিকেলের দিকে নিত্যানন্দকে নিয়ে গেলাম শশীচরণ চ্যাটার্জির বাড়িতে। শশীচরণ চ্যাটার্জি বেশ অর্থবান লোক, তা তার বাড়ির অবস্থা দেখলেই বোঝা যায়। তার বাড়িতে গিয়ে পড়তেই প্রথমেই তার সাথে দেখা হলো না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। তার ধানের গোলা রয়েছে, নিজের একটা তেল কল পর্যন্ত রয়েছে। বেশ কিছুক্ষণ পর তার সাথে দেখা হবার সুযোগ হলো। আমরা বেতের মোড়ার উপরে বসেছিলাম। একটু পরেই তিনি এসে উল্টো দিকে বসতেই বললাম, আজ থেকে 3 বছর আগে আপনাদের গ্রামে এক চাষি আত্মহত্যা করেছিল। তারপর তার বউয়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল ওই নদীর জলে। আর তার সাথে একটা বাচ্চা ছেলেও নিখোঁজ হয়েছিল। এই ব্যাপারে গ্রামের সকলেই কিন্তু মনে করে আপনি জড়িত রয়েছেন। কথাটা শুনে শশীচরণ চ্যাটার্জি ঠান্ডা চোখে বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর বলল, গ্রামের লোকেরা জানে আমি তাদের কত ভালো ভাবি। তাদের ভালোর জন্য আমি ওই কাঠের সাঁকো তৈরির সমস্ত খরচ দিয়েছি, এমনকি গ্রামের চাপা কল পর্যন্ত বসিয়েছি। আমি গ্রামের মানুষদের এত ভালো করতে চাই তখন তাদের ক্ষতি আমি করব কেন? যারা বলেছে তারা আসলে আমাকে সহ্য করতে পারে না। শশীচরণ চ্যাটার্জি যে কথা বলল সেটা কিন্তু আমি নিত্যানন্দের কাছেও শুনেছি। তিনি এই কাঠের সাঁকো তৈরির সমস্ত খরচ দিয়েছিলেন। তাছাড়া গ্রামের মানুষের আপদে বিপদে তিনি সামনে এগিয়ে আসেন। হ্যাঁ, যে 3 জন মারা গিয়েছে তাদের পেছনে যে কোনো অশুভ শক্তি রয়েছে তা আমার মনে হচ্ছিল শুরু থেকেই। তবে আপনারও কিন্তু বিপদ রয়েছে। দেখুন, আপনাকে দেখে একজন তান্ত্রিক বলেই মনে হচ্ছে। আপনি যখন কথা বলছেন তখন আপনাকে আর একটা কথা আমি বলে রাখি। কোনো একটা বিপদ যে আমার রয়েছে সেটা আমি ভালোই বুঝতে পারছিলাম। তবে আমি এমন কিছুই করিনি যার জন্য এমনটা হতে পারে। তবে আমার নিজের ব্যবস্থা আমি নিজেই করে রেখেছি। কথাটা বলে সে তার হাত তুলে
আমায় তার বাঁ হাতে বেঁধে রাখা একটা তাবিজ দেখালো। তারপর বলল, এই দেখুন, এই তাবিজ যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ আমার কোনো ক্ষতি হবে না। আমি এই তাবিজ এক সাধুর কাছ থেকে তৈরি করিয়েছি। আমাদের গ্রামে ওই বছরখানেক আগে সে একবার এসেছিল, তখন আমি তার কাছ থেকে এই তাবিজ তৈরি করিয়ে নিয়েছিলাম। আসলে সাবধান থাকাটা ভালো, তাই না ঠাকুরমশাই? বেশ, আপনাকে সাবধান করা আমার কাজ ছিল, তাই আপনাকে সাবধান করে দিলাম। তবে আপনি যখন কিছুই করেননি, তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। শশীচরণ চাটুর্যের বাড়ি থেকে চলে এলাম বটে, কিন্তু মাথার মধ্যে কেমন যেন একটা চিন্তা রয়েই গেল। কথাগুলো কেমন যেন মনে হচ্ছিল। আস্তে আস্তে নিত্যানন্দ বলল, শশীচরণ এ কাজ করতে পারে বলে কিন্তু আমার মনে হয় না। ঠাকুরমশাই, গ্রামের লোকেরা তাকে একটু পছন্দ করে বটে, তবে অনেকে আছে যে তার অর্থের জন্য তাকে একটু হিংসেও করে। তারা এমন কথা কিন্তু ছড়াতে পারে। এর আগে যারা মরেছিল তাদের সাথে কি ওই চাষি কিংবা ওই যে মেয়ে মানুষটি মারা গিয়েছিল তাদের কোনো শত্রুতা ছিল? যদি না থেকে থাকে তাহলে হঠাৎ তারা এভাবে মরলো কেন? আসলে এত ভয়ানক সত্য লুকিয়েছিল অন্ধকারের আড়ালে, সেই সত্য আমি উদ্ঘাটন করতে পারতাম না, যদি না সেদিন রাতে আমি বাড়ি থেকে বেরিয়ে সেই কাঠের সাঁকোর কাছে যেতাম। কথাটা শুনে আমি একটু অবাক হয়ে বললাম, সে কি, তাহলে আপনি বিশ্বাস করেছিলেন যে ওই সাঁকোতে সত্যিই কিছু একটা হয়? যে মৃতদেহ আমি নিজের চোখের সামনে দেখেছিলাম, সেটা দেখার পর আর বিশ্বাস করবার মতো কিছুই ছিল না। একটা পা জলের মধ্যে ডুবিয়ে রাখার জন্যে প্রথমে দেখা যায়নি, পরে বুঝতে পেরেছিলাম দুটো পায়ের হাঁটু থেকে তলার দিকের মাংস কেউ খুবলে তুলে নিয়েছে। গলার কাছটা অদ্ভুতভাবে ফুটো করেছে কেউ। ভয়ে আতঙ্কে তার চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসতে চাইছিল। সেটা দেখেই আমি বুঝতে পেরেছিলাম সত্যি এমন কোনো এক অশুভ শক্তি এখানে রয়েছে যে কোনো একটা কারণে ওই তিনজনকে মেরেছে। বৃদ্ধের কথা অনুযায়ী আরও একজনকে তার মারা বাকি রয়েছে তখন। কিন্তু সেটা কি শশীচরণ চাটুর্যে? কিন্তু শশীচরণ চাটুর্যে তো কোনো অন্যায় করেনি। যদি তার কোনো ভয় না থাকে, তাহলে ওই তাবিজ সে কেন পড়ে রয়েছে? কেন? এমন অনেক কথা মনের মধ্যে ঘুরতে লাগলো। সেদিন রাতে ঘর থেকে বেরিয়ে আসতে যাব এমন সময় দরজার কাছে কাকে যেন দাঁড়িয়ে থাকতে দেখলাম। অন্ধকারের মধ্যে কিছু প্রশ্ন করব তার আগেই সেই বৃদ্ধ ধরা গলায় বললেন, বড় কষ্ট হয়েছে ওর, বড় কষ্ট হয়েছে। প্রতিশোধ সে নেবেই নেবে। কিন্তু আর কিসের প্রতিশোধ নেবে? আমি যতদূর শুনেছি তিনজনই মারা গিয়েছে, এখনও কে বাকি রয়েছে? যারা গেছে তারা তো সব খেলার পুতুল ছিল। আসল মালিক তো এখনো বাকি। সবাই মরবে, কিন্তু একটু সময় লাগবে। তার আগে সে গ্রাম ছেড়ে যাবে না। গ্রামের লোকেরা রাতের অন্ধকারে ওই কাঠের সাঁকোর দিকে একটা মেয়ে মানুষের ছায়ামূর্তি দেখতে পায় মাঝে মাঝে। তার সাথে একটা বাচ্চা ছেলের কান্নার শব্দ, আর মাঝে মাঝে হাসির শব্দ শুনতে পায়। আপনি কি জানেন ওখানে রাতের অন্ধকারে কে আসে? যে আসে সে ঠিক চলে যাবে, সময় হলেই চলে যাবে। এখনো তো সময় হয়নি, তোমায় এত ভাবতে হবে না। আমি একবার তাকে দেখতে চাই। ওই কাঠের সাঁকোর কাছে গেলে নিশ্চয়ই তাকে দেখতে পাবো, তাই না? বৃদ্ধ আর কিছুই বললেন না। অন্ধকারে চাঁদের অল্প আলোয় তার মুখে একটা হাসি দেখতে পেলাম। হাসতে হাসতে এসে ঘরের ভেতরে ঢুকে গেল। যাওয়ার সময় যেন নিজের মতোই বলতে লাগলো, সব ঠিক করা আছে, সব আগে থেকেই ঠিক করা আছে। মনের মধ্যে হাজার চিন্তা নিয়ে অন্ধকারে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলাম। নিত্যানন্দ অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম সে কাঠের সাঁকোর দিকে। চারপাশে অন্ধকার নেমে এলেও আকাশে চাঁদের আলোটা সামান্য ছিল। সেই আলোতে হাঁটতে হাঁটতে গ্রামের বাইরে এসে পড়লাম।
সাগর থেকে বেশ খানিকটা দূরে যে ফাঁকা জমির কাছে নিত্যানন্দকে দেখতে পেয়েছিলাম প্রথম দিন, সেখানে এসে দাঁড়াতেই প্রথম শুনতে পেলাম সেই শব্দটা। একটা বাচ্চা ছেলের কান্নার শব্দ। ইনিয়ে বিনিয়ে যেন একটা বাচ্চা ছেলে কেঁদে চলেছে। সেটা শোনার সাথে সাথেই আমি যেন সজাগ হয়ে উঠলাম। কান্না লক্ষ্য করে এগিয়ে যেতেই বুঝতে পারলাম কান্নার শব্দটা এগিয়ে আসছে কাঠের সাঁকোটার কাছ থেকে। এগিয়ে গেলাম সেদিকে। এগিয়ে গিয়ে দেখতে পেলাম সেখানে দাঁড়িয়ে রয়েছে কেউ। আধো অন্ধকারে তাকে ভালোভাবে দেখতে না পেলেও তাকে দেখেই যেন বুঝতে পারলাম সেই মূর্তি নারী মূর্তি ছাড়া আর অন্য কেউ হতে পারে না। আর তার সাথে এটাও বুঝতে পারলাম সে আমায় দেখতে পেয়েছে। করুণ স্বরে সেই বাচ্চার কান্নাটা যেন বাড়তে লাগলো। একটানা কান্নার শব্দ যেন আমার কানে এসে ঢুকতে লাগলো। আমি এগিয়ে গিয়ে দাঁড়ালাম সেই কাঠের সাঁকোর কাছে। তারপর সামনের দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, কে কে তুমি? কে তুমি? কেন এসেছো এখানে? প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি আমি, প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু কিন্তু তোমার প্রতিশোধ তো তুমি নিয়েছো। 3 জনকে তুমি নিজের হাতে মেরেছো। এর পরেও তুমি আর কি চাইছো? একটা কর্কশ স্বরে গর্জন ভেসে এলো সেই ছায়ামূর্তির কাছ থেকে। আমি ততক্ষণে কাঠের সাঁকোর একদম কাছে গিয়ে পড়েছি। ছায়ামূর্তিটা আমার দিকে কয়েক পা এগিয়ে এলো। অল্প চাঁদের আলোতে দেখতে পেলাম তার কোলে ধরে থাকা একটা বাচ্চা ছেলের শরীর। তবে এতটা দূর থেকে অন্ধকারে বাচ্চা ছেলেটার মাথাটা কিন্তু দেখতে পেলাম না। ছায়ামূর্তির দুটো সাদা চোখ আমি দেখতে পাচ্ছি। তার মুখের দাঁত যেন অল্প আলোতে ঝলসে উঠছে। আমি আবার বললাম, এবার আর কি চাও তুমি? কেন আবার ফিরে এসেছো এখানে? একজন বাকি রয়েছে যে, তাকে আমি মারতে পারছি না। তাকে আমি মারতে পারছি না। তার হাতে একটা তাবিজ রয়েছে, আর তাই চাইলেও তার কোনো ক্ষতি আমি করতে পারছি না। এবার তার কথা শুনে আমি কেমন যেন চমকে উঠলাম। তাহলে কি শশীচরণ চাটুর্যের কথা এ বলছে? সেই বৃদ্ধ কি আমায় এই ইঙ্গিত চাই দিয়েছিল যে 3 জন মারা গেছে, তারা ওই শশীচরণ চাটুর্যের পুতুল? আমি তার কথা বললাম, শশীচরণ চাটুর্যের কথা বলছো তুমি? কিন্তু শশীচরণ চাটুর্য যে বললেন তিনি এ ব্যাপারে কোনো কথা জানেন না। মিছে কথা। ওরা সবাই মিলে আমার বরটাকে দেনার দায়ে জড়িয়ে ফেললো। তারপর বাধ্য হয়ে গলায় দড়ি দিল আমার বর। আমি আমার বাড়িটা ছাড়ানোর জন্য শশীচরণ চাটুর্যের কাছে গিয়েছিলাম। তখন সে আমায় খুব কষ্ট দেয়। আমি তার কথা শুনিনি। একদিন সকালে আমার ছেলেটা ঘর থেকে বেরিয়ে দাওয়ার কাছে খেলছিল। একটু পরে তার আর কোনো আওয়াজ না পেয়ে বাইরে এসে দেখি সে কোথাও নেই। গোটা গ্রাম খুঁজে ফেলেছিলাম, কিন্তু কোথাও তাকে পাইনি। তারপর বর্ষার রাতে ওরা সবাই আমার বাড়িতে এলো। আমি চিৎকার করেছিলাম। সেই রাতে কিন্তু কেউ আমায় বাঁচাতে আসেনি। তারপর আমার সর্বনাশ করে আমার নেতার শরীরটা জলে ফেলে দিয়েছিল। আমি প্রতিশোধ নিয়েছি, সবাইকে মেরেছি, কিন্তু এক তান্ত্রিক একটা তাবিজ দিয়েছে ওই শশীচরণ চাটুর্যকে। তাই ওকে আমি মারতে পারছি না। তাকে না মারা পর্যন্ত আমি এখান থেকে যাব না। আর এই গ্রামের লোকেরা যতদিন পর্যন্ত শশীচরণ চাটুর্যকে ভালো মনে করবে, তার হাত থেকে ওই তাবিজ খুলে না দেবে, ততদিন আমি এক এক করে এবার গ্রামের মানুষদের মারব। তার কথা শুনে এবার কেমন যেন হতবাক হয়ে ঘাবড়ে গেলাম। সত্যি যদি সে গ্রামের মানুষদের মারতে শুরু করে এটা ভেবেই তাকে বললাম, কিন্তু তুমি যে মিথ্যা কথা বলছো না, তার প্রমাণ কোথায়? আমিও মুক্তি চাই, আমার এই ছেলেটাও মুক্তি চায়, কিন্তু আমাদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা যে মুক্তি পাবো না। কথাটা বলে সেই ছায়ামূর্তি নিচু হয়ে তার কোল থেকে বাচ্চা ছেলেটাকে কাঠের সাঁকোর ওপর নামিয়ে দিল। আমি ভয়ার্ত দৃষ্টিতে দেখলাম আমার দিকে হাঁটতে হাঁটতে সে এগিয়ে আসছে। তার পা দুটো আছে, শরীর আছে, দুটো হাত আছে, শুধু গলার উপর মাথাটা নেই। একটা বাচ্চার গলার হাসির শব্দে চারপাশটা ভরে উঠল। সে ভয়ার্ত মেয়েলি কণ্ঠ কেমন যেন ধরে এলো। আস্তে আস্তে সে বলল,
আমার ছেলেটাকে ওরা খুন করেছে, ওকে বলে দিয়েছে। ওর দেহ পুঁতে রেখেছে এই সাগর নিচের মাটিতে। আমি কাউকে ছাড়বো না, ওকে না মারা পর্যন্ত গ্রামের সবাইকে মারবো আমি। আমি বেশ কিছুক্ষণ চিন্তা করলাম, গ্রামের সবাইকে যদি এই অপশক্তি মারতে শুরু করে তাহলে তাহলে তো গ্রামের সবার জন্যে এসব কিছু বড় চিন্তার বিষয় হয়ে উঠবে। তাই বললাম, যদি শশীচরণ চ্যাটার্জি যদি সত্যি অন্যায় করে থাকে তাহলে তার শাস্তি সে পাবে, কিন্তু তুমি নিজে হাতে তাকে খুন করতে চাইছো, তাতে তোমার মুক্তি হবে তো? যার জন্য আমার এত বড় ক্ষতি হয়েছে তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি কোনোভাবেই মুক্তি পাবো না। ঠাকুরমশাই নিত্যানন্দ তো বলেছিল ওই শশীচরণ চাটুর্যে নাকি ভালো মানুষ। সে ওই গ্রামে কাঠের সাঁকো তৈরি করেছিল, গ্রামে চাপাকল বসিয়েছিল, এমনকি গ্রামের মানুষের সে সাহায্যও করে। তাহলে মানুষের মাঝে মাঝে দুটো রূপ থাকে। একটা রূপ এমন থাকে যেটা সে সকলের সামনে প্রকাশ করতে চায়, আর একটা রূপ এমন থাকে যে সেটা সে প্রকাশ করতে চায় না। শশীচরণ চাটুর্যেরও এমন দুটো রূপ ছিল। সেদিন রাতে তাই আমি একটা পরিকল্পনা করলাম। সেই অশুভ শক্তির সাথে বেশ কিছুক্ষণ কথা বলে আমি ফিরে এলাম নিত্যানন্দের বাড়িতে। তারপর দিন সকালে গিয়ে পড়লাম গ্রামের কাছের একটা শ্মশানে। সন্ধ্যার মধ্যেই ফিরে এলাম শশীচরণ চাটুর্যের কাছে। তারপর এক সময় তার ঘরে তার সাথে গোপনে কথা বলার জন্য গিয়ে পড়লাম। শশীচরণ চাটুর্য বললেন, কি ব্যাপার বলুন তো ঠাকুরমশাই? যা বলার সেদিন তো আমি আপনাকে সবই বললাম, তাহলে আবার আপনি কেন? আপনি আমায় মিথ্যে কথা বলেছেন। আপনি ওই অপরাধের সাথে যুক্ত ছিলেন। যারা ওই চাষি গোপাল আর তার স্ত্রীর খুনের সাথে জড়িত তাদের সাথে আপনিও ছিলেন। আমার মনে হয় ওই কাঠের সাঁকো যে একবার ভেঙে পড়েছিল, তারপর সেই সাঁকো আপনি তৈরি করবার জন্য একটি ছেলে বলি দিয়েছিলেন, আর সেই বলিটা দিয়েছিলেন ওই গোপালের ছেলের। কি আমি ঠিক বলছি তো শশীচরণ চাটুর্যে? আমার কথা শুনে শশীচরণ চাটুর্যের মুখটা মুহূর্তের মধ্যে কেমন যেন হয়ে গিয়েছিল। তারপরে সে আবার মুখে হাসি এনে বলল, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো আগেই বলেছি এসব কিছুর সাথেই আমি জড়িত নই। তাহলে আপনি কেন আমায় বারবার একই কথা বলছেন? আমি জানি আপনার ভয় আছে, তাই আপনি তাবিজ হাতে পড়েছেন। যদি আপনার প্রাণের ভয় না থাকতো তাহলে তাবিজ আপনি পড়তেন না, তাই না? এবার আমার কথায় সে কেমন যেন গম্ভীর হয়ে উঠল। তারপর হঠাৎ করেই সামান্য হেসে বললেন, হ্যাঁ, আমি করেছি। আসলে ওই কাঠের সাঁকোটা তৈরি করার জন্য একটা বাচ্চা ছেলের বলি দেওয়া প্রয়োজন ছিল। তেমন কথাই আমায় সেই তান্ত্রিক বলেছিল। তাই দেখলাম একটা সুযোগ সামনে এসে পড়েছে। গোপালটা আত্মহত্যা করে বসলে তারপর তার ছেলেটাকে বলি দিলাম। হ্যাঁ, ওই কাঠের সাঁকোটার নিচে তাকে পুঁতে দেওয়া হয়। ব্যাপারটা গোপালের বউ বুঝতে পেরে গিয়েছিল। সে সবাইকে বলে দেওয়ার ভয় দেখাচ্ছিল, যদিও সবাইকে বলে দিলেও কেউ বিশ্বাস করত না। কিন্তু সেদিন ঝড় বৃষ্টির রাতে জগন্নাথ এসে বলল, শুধু শুধু বিপদ বাঁচিয়ে রেখে কি লাভ? সমস্ত কাজ ওরাই করিয়েছে, এসবের মধ্যে আমি ছিলাম না। তাহলে আপনি বলুন, আমার দোষ হলো কি করে? আর দোষ যদি হয়েই থাকে, আমার গতি করার কোনো ক্ষমতা ওই অপশক্তির নেই। একদমই নেই। কথাটা শুনে কেমন যেন পাথরের মতন হয়ে গেলাম। তাহলে সেই অশুভ শক্তি মিথ্যে কথা বলেনি। গ্রামের সকল মানুষের কাছে ভালো সেজে চুপ করে বসে থাকা শশীচরণ আসলেই এক ঘৃণ্য কাজ করেছে। সঙ্গে সঙ্গে নিজেই সিদ্ধান্ত নিয়ে নিলাম, আপনার ক্ষতি করবার কোনো ক্ষমতা ওই অপশক্তি নেই। এই তাবিজ যতক্ষণ আপনার কাছে আছে ততক্ষণ আপনার কোনো চিন্তা নেই। তাহলে আমি চলি। আমি এসেছিলাম আপনাকে একটু সাবধান করে দেওয়ার জন্যে। আপনি যখন আগে থেকেই সাবধান হয়ে আছেন তখন আর কি প্রয়োজন? কথাটা বলে ঘরের এক পাশ থেকে আস্তে আস্তে উঠে এলাম। আসার সময় শশীচরণ চাটুর্য বললেন, ঠাকুরমশাই, ভালো কাজ করে নাম পাওয়া গেলেও অর্থ কিন্তু পাওয়া যায় না। অন্যায় ততক্ষণ অন্যায় নয় যতক্ষণ না সেই কথা কেউ জানতে পারছে, বুঝলেন? আপনি এখানে দুদিনের বেশি তো থাকবেন না,
তাই আপনাকে এসব কথা বলতে আমার আপত্তি ছিল না। প্রয়োজন হলে আবার আসবেন ঠাকুরমশাই। নমস্কার। আমি হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম বাড়ির বাইরে। মনে মনে বললাম, আমার আর এখানে আসার প্রয়োজন হবে না, যা হবার আজ রাতেই হবে। তারানাথ চুপ করতে আমি আর কিশোরী অবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে রইলাম। কিশোরী বলল, তারপর কি হয়েছিল ঠাকুরমশাই? ভাগ্যে বিধাতা যা লিখেছিলেন তাই হয়েছিল। শুধু ভাগ্যের সেই লিখনে আমি সামান্য সাহায্য করেছিলাম মাত্র। আমি যদি সেই অশুভ শক্তিকে তাড়াবার কোনো চেষ্টা করতাম, তাহলে হয়তো আমি সফল হয়ে যেতাম। কিন্তু তাতে তার প্রতি অবিচার করা হতো। একটা গোটা পরিবার গ্রামের কয়েকজনের জন্যে ধ্বংস হয়ে গেছে। তাদের মধ্যে 3 জনের শাস্তি ইতিমধ্যেই হয়েছে, আর একজন বাকি থেকে যাবে কেন? তবে তাবিজ তাকে রক্ষা করে আসছিল। সেই কারণে রাতের বেলা সে বাইরে গেলেও তার কোনো ক্ষতি হতো না। যখন জানতে পারলাম সে আসলেই অপরাধী, তখন একটা কাজ করলাম। আগের দিন শ্মশানের চিতা থেকে তুলে আনা একটা মরার হাড় রেখে এলাম তার বিছানায়। চাদরের তলায় একটা সুযোগে হাড়টা ঢুকিয়ে দিয়ে এসেছিলাম, যখন শশীচরণ চাটুর্যে অন্যমনস্কভাবে নিজের বড়াই করে চলছিল। তারপর যা হবার তাই হলো। রাতে সেই বিছানায় শোয়ার জন্য তার তাবিজের গুণাগুণ নষ্ট হয়ে গেল। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া গিয়েছিল তারই ঘরের বিছানায়। তার গোটা শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। তার কপালের ঠিক মাঝখানে একটা গভীর ক্ষত। কেউ যেন ধারালো কিছু তার কপালের মাঝখানে ঢুকিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তার দুটো হাত আর পায়ের হাড় কেমন যেন ভেঙে গিয়েছিল, আর বীভৎসভাবে তার চোখ দুটো বাইরের দিকে বেরিয়ে এসেছিল। দেখে বোঝা যায় বড্ড কষ্ট পেয়ে মরেছিল সে। তবে এরপর থেকে আরও একটা ব্যাপার ঘটেছিল। ওই গ্রামে রাতের বেলা কাঠের সাঁকোর কাছে কেউ কাউকে দেখতে পায় না। তবে সেদিন রাতে ওই অশুভ শক্তির সাথে আমার একটা কথা হয়েছিল। আমি জানতাম এরপরে আরও একটা ব্যাপার ঘটবে। সেটা হয়েছিল পরদিন সকালে। সকালে ঘুম থেকে ওঠার আগেই নিত্যানন্দ এসে খবর দিয়েছিল শশীচরণের মারা যাওয়ার কথা। সে কথা শুনে বৃদ্ধ লোকটি সামান্য হেসেছিল, আর তার সাথে নিত্যানন্দ বলেছিল, কাঠের সাঁকোটা হঠাৎ করেই নদীর উপর ভেঙে পড়েছে। ও সাঁকো আবার নতুন করে তোমরা গ্রামের সবাই মিলে তৈরি করো। তবে সেই সাঁকোর নাম তোমাদের দিতে হবে ওই গোপালের ছেলের নামে। গোপালের ছেলের নাম ছিল মোহন। তোমাদের ওই সাঁকোর নাম দিতে হবে মোহনের সাঁকো। গ্রাম থেকে এগিয়ে আসার সময় সে বৃদ্ধর সামনে গিয়েছিলাম। সে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলেছিল, বলেছিলাম না তুমি আর সবার মতো নও, এবার কিছু একটা হবে। আর হয়েছেও। আর তুমি যা করেছো সেই কাজ বোধহয় কেউ করতেই পারতো না। তার কথায় আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি যে কাজ করে এসেছি সে কথা স্বয়ং শশীচরণ চাটুর্য পর্যন্ত জানতে পারেনি। তাহলে ইনি কি করে জানলেন? তার মুখের অদ্ভুত হাসি যেন আমার সকল প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছিল। আমি আর সেই গ্রামে অপেক্ষা না করে ফিরে এলাম। সেখানে সেই গোপাল রায়ের ছেলের নামে সাঁকো তৈরি হয়েছিল কিনা সে কথা আপনি জেনেছিলেন? তার কয়েক বছর পর আমি আবার সেখানে গিয়েছিলাম, আর তখনই সেখানে জানতে পেরেছিলাম সে গায়ে আবার নতুন করে কাঠের সাঁকো তৈরি হয়েছে, আর তার নাম দেয়া হয়েছে মোহন রায়ের সাঁকো। আসলে সে গ্রামের মানুষ জানতো না কত বড় অপরাধ ওই 4 জন মিলে করেছিল। তার শাস্তি ওরা পেয়েছিল, আর তাই কখনোই কোনো স্থানে সাঁকো কিংবা বাঁধ নির্মাণ করবার জন্য কোনো প্রাণ বলে দেওয়া উচিত নয়। তাতে কার্য কখনোই হয় না। তার বদলে নেমে আসে এক চরম অভিশাপ, যে অভিশাপ নেমে এসেছিল ওই গ্রামে। তারানাথের কথা শেষ হতেই আমরা তারানাথের বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বৃষ্টি কমে এসেছে। হাঁটতে হাঁটতে ভাবতে লাগলাম তারানাথের বলা কথাগুলো। শেষ হলো আমাদের আজকের নিবেদন। লেখক সুকান্ত দাশের কলমে বাচ্চা পোতার সাঁকো। গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান।
যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নিবেদনে। শুনতে থাকুন গল্পাসুর।